This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুয়ে দুয়ে চারের বদলে যদি 5 লেখা হয় তাহলে সেটা তো ভুল, আবার সেখানে যদি 100 লিখি সেটাও তো ভুল। কিন্তু কোন ভুলটা বড় তার মাপকাঠি কি আছে? নাম এক, পদবি আলাদা। কিন্তু বর্ধমান মেডিকেলের ব্লাড ব্যাংকের স্বাস্থ্যকর্মীদের এটা নজরেই পড়ল না, তাই একজনের জন্য আনা রক্ত অন্য গ্রুপের মানুষকে দিয়ে দেওয়া হলো। মানে ভাবুন, একজনের রক্ত যার প্রয়োজন তার বদলে আরেকজনের দেহে দেওয়া হলো। তার শরীর খারাপ, হাত পা ঠান্ডা, তারপর সেই মানুষের মৃত্যু পর্যন্ত হলো। দায়টা কার? চরম গাফিলতি। এই যে এত বড় একটা গাফিলতি, যার জন্য একজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেল, শাস্তি হবে তো? নজর থাকবে আমাদের। হাসপাতালে গাফিলতির জন্যই তো মরলো, কারণ আমাদের রোগী তো ভালো ছিল, রক্তটা দেওয়ার জন্যই মরলো। নমিতা মাঝি পিলার তোমার নমিতা বাগদি আমার মাকে দিয়েছে। রক্ত দরকার একজনের, পেলেন অন্যজন। এক নমিতার রক্ত আর এক নমিতাকে। ভুল রক্তের জেরে রোগী মৃত্যু। খাস সরকারি হাসপাতালে উঠল এমনই মারাত্মক অভিযোগ। সুস্থ হতে এসে হাসপাতালের ভুলে রোগী আর বাড়ি ফিরল না। নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে দিয়েছে, অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল, সেই জন্যই মারা গেল। সাপে কামড়ানোয় সপ্তাহ দুয়েক আগে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বাসিন্দা নমিতা বাগদি ভর্তি হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ওই ওয়ার্ডেই ভর্তি হন নমিতা মাঝি নামে ভাতারের এক বাসিন্দা। নমিতা মাঝির রক্ত লাগলেও তা দেওয়া হয় নমিতা বাগদিকে। তারপরই আউশ গ্রামের নমিতার অবস্থা খারাপ হতে থাকে। শুক্রবার সকালে ওই মহিলা মারা যান। ভুল রক্তের কারণেই মৃত্যু বলে অভিযোগ পরিবারের। নমিতা মাঝির রক্তটা এবারে আমার মায়ের গায়ে দিয়েছে, তখন থেকে হাত মাথা এগুলো সব ফুলে একাকার। রক্তটা দেওয়ার পর থেকে তোমার পেশেন্ট তো বাড়াবার। রোগীকে রক্ত দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। রক্তের রিকুইজিশন ফর্ম সই করতে হয় ডাক্তারকে। রোগীর নাম, রোগীর বাবার নাম, বয়স এবং অন্যান্য তথ্য ভালো করে যাচাই করে রক্ত দেওয়ার কথা বলা হয়। নিয়ম মেনে স্যাম্পল লেবেল করতে হয়। রক্ত কখন আনা হয়েছে, কখন দেওয়া হয়েছে এবং কখন দেওয়া শেষ হলো তা রোগীর বেডে ঝোলানো খাতায় লিখে রাখতে হয়। রোগী বা পরিজনকে গোটা প্রক্রিয়া জানাতে হয়। এত কিছুর পরও কিভাবে উদরপিণ্ডি বুদর ঘাড়ে? আমি শতপ্রণোদিত হয়ে ওই ইউনিটের যে ডাক্তারবাবু আছেন তার কাছে আমি ব্যাপারটা জানতে চেয়েছি। 5 জনের এনকোয়ারি কমিটি তথ্য অনুসন্ধান করে আমাদের ঘটনাটা ঘটলো কি করে, এত বড় ভুল কিভাবে কোন পর্যায়ে ঘটলো, উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক এবং প্রশিক্ষিত ডাক্তার, সিস্টার, স্বাস্থ্যকর্মী উপযুক্ত সংখ্যায় নিয়োগ করা হোক। রোগীকে ভুল রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু, আর তার জেরেই বৃহস্পতিবার গঙ্গারামপুর হাসপাতালের সুপার সহ 3 জনকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানের ক্ষেত্রে কি হবে? নমিতা বাগদিকে কি অনিচ্ছাকৃতভাবে খুন করা হলো? দায় কে নেবে আর কবে হবে? বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, জীবনের দাম কত? আদৌ কি জীবনের দাম আছে? এই প্রশ্নটা না বারবার তাড়া করে বেশ কিছু ঘটনা। বর্ধমান মেডিকেলে কয়েকদিন আগে আপনারা দেখলেন ভুল রক্ত দিয়ে দেওয়ায় একজন রোগীর মৃত্যু হলো। এবার বাঁকুড়া বিষ্ণুপুর জেলা হাসপাতাল, সেখানে অল্পের জন্য প্রাণ রক্ষা পেল এক সদ্যজাতর। হাসপাতালে সদ্যজাতদের যেখানে রাখা হয় ঠিক সেই জায়গায় তাদের বেডের পাশে ভেঙে পড়ল চাঙর, হাসপাতালের চাঙর। ভাবুন একবার, গাফিলতি বলবো না, অল্পের জন্য যদিও প্রাণ রক্ষা পেয়েছে এই সদ্যজাতর, কিন্তু প্রশ্নটা কিন্তু আরও একবার প্রকট হলো। এই হলো বিষ্ণুপুর জেলা হাসপাতাল। ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে এমন নয়, বাড়ির দশা বাইরে থেকে দেখে মোটামুটি মজবুতি মনে হয়, কিন্তু সেই হাসপাতালেই বিপত্তি। প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে যান পূজা সর্দার। একটি কন্যা সন্তানের জন্ম দেন পূজা। সদ্যজাত ওয়ার্ডে 2 জনকে বেড দেওয়া হয়। মা ও সন্তানকে ওয়ার্ডে দেওয়ার কিছুক্ষণের মধ্যে বিপত্তি। ওই যে তৎপরতা দেখছেন, এই তৎপরতা সেই বিপত্তির কারণেই। যেখানে পূজা ও তার সন্তানকে রাখা হয়েছিল ঠিক তার পাশেই সিলিং থেকে চাঙর খসে পড়ে। যে ঘরে একরত্তি শিশুরা রয়েছে সেই ঘরে চাঙর খসে পড়ায় হইচই পড়ে যায়। ওই যে শুয়েছিলাম, তারপর দুজনেই শুয়েছিলাম, তারপরে হঠাৎই ওইখানটার থেকে পড়েছে রডে। তখন ওই রডের থেকে ছিটকে চলে আসছে।
এই যে আমার হাতে এই যে এখানটায় পেয়েছে, বাচ্চাটার আসলে এদিকটা মাথা দিকটা ছোট ছোট ইয়াগুলো পড়েছিল। রংচঙে ঘর দেখতে শুনতে তো ঠিকঠাক, তাও ছাদের চাঙড় খসে পড়লো কেন? তাহলে বাইরে রংচঙে হলেও ভিতরে ভিতরে কি রক্ষণাবেক্ষণের অভাব? ওয়ার্ডের যেখানে বেড সংখ্যা ছিল 60, সেখান থেকে আমাদের 97 হয়েছে, তাও আমরা কুলিয়ে উঠতে পারছি না। ডেলিভারির সংখ্যা হসপিটালে দিনকে দিন বাড়ছে, হয়তো পরিষেবা উন্নতির কারণে পেশেন্ট আসছে বিভিন্ন জায়গা থেকে। হাসপাতালে পুরনো বিল্ডিং, আমাদের প্রত্যেক বছর স্বাস্থ্য পরীক্ষার জন্য চিঠি যায়। এবার আমরা স্বাস্থ্য পরীক্ষার জন্য পিডব্লিউডিকে অনেক আগেই চিঠি করে দিয়েছি, দেওয়া আছে 2 মাস আগে। ওরা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টটা আমাদের দেবে। হাসপাতালে সুপার যা বলছেন তাতে একটা বিষয় তো জলের মতো বোঝা যাচ্ছে, যতই হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা টরীক্ষা হোক না কেন, গোড়ায় গলদ রয়েছে। হাসপাতালের স্বাস্থ্যে খুন ধরে গেছে। হীরক মুখোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আপনি কি গান ভালোবেসে গান, মানে ভালোবেসে গান করেন? আমাদের রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তারা এই গানের গুতোয় আজকাল ছটফট করছেন। শিক্ষা, নাগরিক পরিষেবা, এই সমস্ত কিছুকে একটু দূরে সরিয়ে রেখে একটা নয় দুটো গান নিয়ে তারা বড্ড ব্যস্ত। আচ্ছা, ঠিক কি চলছে তাদের এই গানের স্কুলে? আমরাও সেদিকেই একবার নজর দিলাম। জাতীয় সঙ্গীত জনগণমন, জাতীয় স্তোত্র বন্দে মাতরম, রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল। প্রথমটি গাইতে 52 সেকেন্ড, পরেরটিতে প্রায় 66 সেকেন্ড, আর তৃতীয়টি বেশ কয়েক সেকেন্ড। নভেম্বরের প্রথম সপ্তাহে স্কুলে স্কুলে যেন গানের ক্লাস। 1, 2, 3 এই 3টি গান গাইলেই আপনি যেন সেফ। তার জন্য কোথাও জনগণমন শেষ হতে না হতেই শুরু হলো বন্দে মাতরম, আবার সেই সুর মিলিয়ে যাওয়ার আগে বাংলার মাটি বাংলার জল। প্রার্থনা শুরু হলো বটে, যেন শেষ আর হয় না। 3টে সঙ্গীত গাইতে গিয়ে কোথাও ক্লাসের সময় কমে গেল, কোথাও যেন হাঁপিয়ে উঠল ছাত্রছাত্রীরা। জনগণমন গাইতে অভ্যস্ত পড়ুয়ারা, কিন্তু তাদের অভ্যাস ইচ্ছার কি দাম আছে? শুক্রবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশ দেওয়া হলো। আর বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু স্কুলে পাঠ হলো জাতীয় স্তোত্র। কোথাও প্রার্থনায় 2টি গান, কোথাও 3টি, কোনোটা মুখস্থ হয়েছে, কোনোটা হয়নি। সব মিলিয়ে প্রথম দিনটা অনেকেরই ভেবাচাকা খাওয়ার জোগাড়। দুটো গান বা 3টে গান একসঙ্গে গাইলে, আগে তো কখনো গাওনি? আমাদের মনে হয় সবারই তো একটু সমস্যা হয়েছে, কিন্তু আস্তে আস্তে যেমন আমরা জাতীয় সঙ্গীত গাই সেরকমভাবে এগুলোকে মুখস্থ বা ঠিকঠাকভাবে গাইতে পারি। আমরা খুবই আবেগতাড়িত, প্রতিদিনই আমরা শ্রদ্ধার সাথে এই গানটি গাইব। বিতর্ক এড়াতে নদিয়ার কল্যাণীর বেশ কিছু স্কুলে আবার 3টি গান গাওয়ানো হয়। যাদবপুর বিদ্যাপীঠে জনগণমনর পাশাপাশি স্কুলের নিজস্ব সঙ্গীত প্রার্থনায় গাওয়ানো হতো। গানের গুতোয় নিজেদের সঙ্গীতে পড়ল কোপ। 3টে গান গাওয়া হলে একটু সময়টা লেন্দি হয়ে যাবে, তো দেখা যাক। আমরা আপাতত রাজ্য সঙ্গীত আর জাতীয় সঙ্গীত এইভাবে গাইব ভাবছি। কেন্দ্র রাজ্যের ইচ্ছে প্রার্থনায় 3টে গান গাইতে হচ্ছে। আচ্ছা, কোনোদিন কি 4 নম্বর গান গাইতে হতে পারে? যদি নতুন দলের নতুন গানের ফরমায়েশ হয়, 3টে গানই আমরা রাখার চেষ্টা করব এবং তার জন্য প্রয়োজনে আমরা 5 মিনিট টাইম আমরা আগিয়ে দেবো আর কি। প্রার্থনা চলে, ঘড়ির কাঁটা ঘুরে যায়। ক্লাস যখনই শুরু হোক, সব ক্লাসের আগে গানের ক্লাস যে হওয়া চাই। কৌস্তব মহাদেব ও হীরকের রিপোর্ট, TV9 বাংলা। গানের রাজনীতির মধ্যেই আজকে পথে নেমেছিলেন বিরোধী দলনেতা। তাদের মিছিল বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে। মিছিল হলো, মিছিল শেষে যে কথাগুলো শুনলাম তা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগটা কি? দেখুন, ঠনঠনিয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু মিছিলটা খানিকটা হলো হোঁচট খেয়ে খেয়ে। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, যে রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই রাস্তা খুঁড়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই মিছিলটা হোঁচট খেয়ে খেয়ে এগোলো আর কি। আজকে বাংলার মানুষ দেখলো যে গানের রাজনীতি কিভাবে রাস্তায় নামিয়ে আনা যায়, করে দেখালেন বাংলার রাজনীতিবিদরা। বন্দে মাতরমের 150 বছর উদযাপন বিজেপির।
বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। वंदे मातरम का मूल भाव है भारत मां भारती, भारत की शाश्वत संकल्पना, वो संकल्पना जिसने मानवता के प्रथम पहर से खुद को गढ़ना शुरू कर दिया। বাঙালি অস্মিতায় শান দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের। ভোটমুখী পশ্চিমবঙ্গে বন্দে মাতরম কেন্দ্রিক একাধিক কর্মসূচিতে বিজেপির প্রথম সারির নেতারা। কলকাতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল, নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার, হুগলির জোড়াঘাটে বন্দে মাতরম ভবনের কর্মসূচিতে সামিল শ্রমিক ভট্টাচার্য। বন্দে মাতরম সঙ্গীত রচনার 150 বছর পূর্তি উপলক্ষে ঠনঠনিয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। কিন্তু কলেজ স্ট্রিটে পৌঁছানোর পরে বঙ্কিম স্মৃতি গ্রন্থাগারে গিয়েও ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা, কারণ গ্রন্থাগারে তালা দেওয়া। বিজেপির অভিযোগ, শুভেন্দু যাবেন বলে রাস্তাও নাকি খুঁড়ে রাখা হয়েছিল। শুভেন্দু অধিকারী যাতে আসতে না পারেন, মমতার কাণ্ডটা দেখো। আরে করে আটকানো যায়নি, আটকানো যায়নি। অভিযোগ করছেন যে এইভাবে রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছে, এই রাস্তা সম্পূর্ণ খুঁড়ে দেওয়া হয়েছে তিনি আসবেন বলে। শুনতে এই রাস্তায় মানুষ হাঁটতে পারে? ইচ্ছা করে কালকে খুঁড়ে দিই। বাঙালি দেখুক, বাংলা বাংলা করে তো। ঋষি বঙ্কিমচন্দ্র বাংলার মানুষের আত্মা, আজকে তাকে সাহিত্য সম্রাট বলা। শুভেন্দুদার প্রতি আচরণটা মানুষ দেখে। বাঙালি আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন সুকান্ত মজুমদার। তার অভিযোগ, বাংলার স্কুলে বন্দে মাতরম গাওয়া হয় না। আজকে বাংলার স্কুলে স্কুলে কোথাও বন্দে মাতরম গাওয়া হচ্ছে না, শুধুমাত্র ভোট ব্যাংককে খুশি করার জন্য। বাঙালির গৌরবের কথা, আজকে যদি বাঙালি বাঙালির উদযাপন না করে, বাঙালি বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে, তো কে বাঙালিকে চিনবে, কে বাঙালিকে পাত্তা দেবে? বন্দে মাতরম রচনার 150 পালনে বিজেপির উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল। যারা বন্দে মাতরম স্লোগানটার মর্ম বোঝেন না, যারা বন্দে মাতরম স্লোগানটা দিয়ে যারা প্রাণ বলিদান দিয়েছেন স্বাধীনতা, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, সেই নরেন্দ্র মোদী এবং তার বাহিনী যারা কথায় কথায় বাংলাকে অপমান করেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেন, যারা জনগণমনকে অপমান করেন, তারা আজকে নাটক করছেন বন্দে মাতরম বলে। বন্দে মাতরম বলার কোনো নৈতিক অধিকারই বিজেপির লোকদের নেই। বন্দে মাতরমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার মতো দুর্দিন এখনো বিজেপির কাছে আসেনি। যারা এটা মনে করছেন তারা কার্যত বঙ্কিমচন্দ্রকে অপমান করছেন, বন্দে মাতরমের প্রকৃত মূল্যায়ন করছেন না, যেটা কংগ্রেস করে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে বন্দে মাতরমকে কেন্দ্র করে দিনভর তপ্ত রইল রাজনীতির ময়দান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আতঙ্ক, আর সেই আতঙ্ক নিয়ে নাকি রাজ্যে একের পর এক মৃত্যু হচ্ছে, এই অভিযোগই করছেন এ রাজ্যের শাসক দলের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তারা। দেখুন, এই এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখে যখন শাসক দলের নেতা নেত্রীরা তারা একটা রাজনীতি করার চেষ্টা করছেন, ঠিক তখনই একটা প্রশ্ন উঠছে, এসআইআর এর মতো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াকে নিয়ে রাজনীতির যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করছেন, তাতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক। দেখুন পরিস্থিতি। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। পুরা ঘেরাও হোগা, পুরা আন্দোলন হোগা, হাম নাম কাটনে নেই দেंगे। বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। রাজনীতির এই তরজার মাঝেই খবর এসেছে একের পর এক আত্মহত্যা, যাকে তৃণমূল বলছে এসআইআর আতঙ্ক। এবার সেই তালিকা যোগ হলো জলপাইগুড়ির নরেন্দ্রনাথ রায়ের নাম। শুক্রবার দুপুরে বাড়ির কাছেই একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছে এসআইআর আতঙ্কে আত্মহত্যা। যদিও খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনির ওই বাসিন্দার কাহিনীটা কিন্তু একটু আলাদা। 2002-এর তালিকায় নাম ছিল নরেন্দ্রনাথ রায়ের, কিন্তু ছিল না তার দুই স্ত্রীর। ঠিক শুনছেন, মৃত নরেন্দ্রনাথের দুই স্ত্রী বিনোদিনী রায় ও মিনতি রায়। তাদের নাম 2002-এর তালিকায় না থাকা নিয়ে নরেন্দ্রনাথ আতঙ্কিত হয়ে পড়েন বলে জানিয়েছেন দুই স্ত্রী। আপনি আগে ভোট দিতেন? হ্যাঁ, ভোট না দিয়ে আসেছি। তাহলে কি 2002-এর যে লিস্ট সেটাতে নাম নাই? হ্যাঁ, ওইটাতে নাম। অথচ তার আগে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। তো সেইটা নিয়ে কি ওনার একটা টেনশন ছিল? এলা কি ব্যাপার? আপনি তো ওনার দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ, আপনার নাম আছে বটে।
ভোট তো অনেক দিন থেকে দেখছি, নেক্সট আসছে না এখনো। 2002 হ্যাঁ, এই নিয়ে কি চিন্তা করতে? হ্যাঁ, এই নিয়ে একটু টেনশন করতে, কয়দিন থেকে টেনশন করে আমরা বুঝাই সবাইকে যে কি যা বসিরে যা হবে আমাদেরও তাই হবে, তুমি এত টেনশন করতেছো কেন? এই করতে করতে কয়দিন খাচ্ছে বেড়াচ্ছে, ওই টেনশনে আছে। 2002 লিস্টে দুই স্ত্রীর নাম না থাকা নিয়ে দুশ্চিন্তার কথা তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যকেও জানিয়েছিলেন। এমনকি ঘটনার দিন সকালেও তিনি এ নিয়ে কথা বলতে স্থানীয় পঞ্চায়েত সদস্যর বাড়িতেও গেছিলেন। উনি আমার কাছে 3 বার গেছেন, এই ধরেন 5-7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে 3 বার গেছেন। কেন গেছেন? আমার নামটা আছে নাকি? বললাম যে নাম আছে, কোনো অসুবিধা নেই, ভয় নাই, আমি আছি। আমি বলছি কোনো অসুবিধা নেই, আমরা আছি, হ্যাঁ, কোনো কিছু হবে না, ভয় নাই। ওনারা তো আগের দিনের লোক, ওনারা বুঝতে চায় না যে আমার নাম আছে, ছেলে মেয়ের নাম আছে, স্ত্রী কোথায় যাবে। এটাই ওনারা একটা অবসাদে ভুগছিলেন যে আগামীতে কি পরিস্থিতি দাঁড়াবে, আমি আমার স্ত্রীকে যদি আমি সহযোগিতা করতে না পারি, সেটা ওনার মনে একটা ভয় ভীতি তৈরি হয়েছিল। গত কয়েকদিনে এসআইআরে নিজের নাগরিকত্ব হারানোর ভয়ে বেশ কয়েকটি মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার জলপাইগুড়িতে উঠল এসআইআরে দুই স্ত্রীকে হারানোর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে কয় প্রকার ও কী কী? একটু অন্যরকমভাবে প্রশ্নটা করলে, অনুপ্রবেশকারীরা কয় প্রকার ও কী কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বিজেপিদের যে এতদিন ধরে যে গলা ফাটাচ্ছেন তারা অনুপ্রবেশকারীদের নিয়ে, মূলত বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা এবং মুসলমান তাদের নিয়ে বিজেপিরা গলা ফাটাচ্ছেন, আপনারা জানেন। এটা আরও একবার প্রমাণ করলো মেটেলি। তার কারণ মেটেলিতে সেখানে থানায় আটক হিন্দু অনুপ্রবেশকারীদের ছাড়িয়ে নিয়ে গিয়েছেন বিজেপি নেতারা। হ্যাঁ, আরও একবার তারা প্রমাণ করেছেন যে শরণার্থী জ্ঞানে অনুপ্রবেশকারীদের রক্ষা করাই বিজেপির পরম ধর্ম। ধর্মীয় কারণে যদি কেউ ইন্ডিয়াতে এসে থাকেন, তারও তো নিয়ম আছে, তো সে পুলিশকে ইনকোয়ারি করতে পারবে না? অদ্ভুত ঘটনা। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তাড়াতে এসআইআর এর জন্য গলা ফাটাচ্ছে বিজেপি। তবে তাদের সাফ কথা, অনুপ্রবেশকারী একমাত্র মুসলিম হলে হিন্দু সহ বাকিরা সবাই শরণার্থী। তাই মালবাজারের মেটালিতে অনুপ্রবেশকারী সন্দেহে পুলিশের ধরে আনা বাংলাদেশিদের ছাড়াতে সেই বিজেপি পথে নামলো হই হই করে। গত বছর জগদীশ চন্দ্র রায় তার স্ত্রী সুচিত্রা রানী 2 সন্তানকে নিয়ে কাঁটা তার টপকে এপারে আসেন। মেটালির গোবরা বস্তির হরকুমার বর্মনের বাড়িতে তারা থাকছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার ওই দম্পতি সহ 5 জনকে থানায় নিয়ে যায় পুলিশ। কিভাবে তারা এপারে এলেন, কেন তারা ফিরে যাননি, সব কাগজপত্র আছে কিনা সেই সব পরীক্ষা করাই ছিল উদ্দেশ্য। 1 বছর ধরে এখানে আছেন আপনি, কি করেন এখানে? কি করেন এখানে? আমি কাটমিস্ত্রি। কি কারণে এসেছিলেন? তাছাড়া অনেক কিছু কি আইনি পথে এসেছেন? পাসপোর্ট ভিসা দেখিয়ে এসেছেন না এমনি বেলাকে আসছে? এদিকে এই খবর পেতেই মেটালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। সকালে ওই বাংলাদেশি দম্পতি এবং তাদের সন্তানদের ছেড়ে দেয় পুলিশ। তাদের মালা পরিয়ে এলাকায় মিছিল করে বিজেপি। 2024 दिसंबर 31 दिसंबर तक जो आया है शरण दिया जाएगा हमारे देश में, जो घर में उत्पीड़न होकर के आए। जो देश का कानून जो बना है, ये अभी तक ये दुख की बात है कि मेटली थाना आईसी को ये कानून व्यवस्था भी मालूम नहीं है। এসআইআর প্রক্রিয়া শুরুর পরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওপারে পালানোর চেষ্টা করছে। উত্তর 24 পরগনা মুর্শিদাবাদে ধরাও পড়েছে অনেকে। রাতারাতি খালি নিউ টাউনের ঘুনি বস্তি। তবে বিজেপির আশ্বাস, বাংলাদেশি হিন্দু হলে কোনো ভয় নেই। হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে, সিএতে অ্যাপ্লাই করুন, বাকিটা আমরা বুঝে নেব। তারপরেও যদি 2-4 হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে, আমরা আছি, আমরা কাজ করছি, সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব। ধর্ম রাজনীতি সব ঊর্ধ্বে উঠে যে আইনের মতো কাজ করবে, সেখানে কারো হস্তক্ষেপ করা উচিত নয়। এই বিজেপি রাজনীতি রং লাগানো বন্ধ হোক। এসআইআর শুরু হতেই শোরগোল বাংলাদেশি ধরার জন্য। দেশের আইন, রাজ্যের আইন এসবের পাশেই ভোটের লাইনটাও তো মাথায় রাখতে হবে। সেই লাইনেই আপাতত হিন্দু বাংলাদেশি ধরা পড়লে ছাড়িয়ে আনবে বিজেপি। আর মুসলিম অনুপ্রবেশকারী আপাতত তারা স্যারের ভয় পালাচ্ছে দূরে, যত দূর চোখ যায় তার চেয়েও বেশি দূরে। মালবাজার থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। জলপাইগুড়ি মেটালিতে যখন বাংলাদেশিদের ছাড়ানো নিয়ে বিতর্ক, তখন মুর্শিদাবাদে একেবারে অন্য ছবি। রাজ্যে এসআইআর চলছে, আর ঠিক এই আবহে মুর্শিদাবাদে গ্রেপ্তার হয় 4 জন অবৈধ অনুপ্রবেশকারী। তারা বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ করে ঘাপটি মেরে বসেছিল এমনটা কিন্তু নয়।
পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি, তারা এদেশে বসে জালিয়াতি চক্র চালিয়ে যাচ্ছিল, মুর্শিদাবাদে বসে তারা আর্থিক প্রতারণা চক্র চালাচ্ছিল দিনের পর দিন। আর তারপরেই ব্যাস রাজ্যের চেনা ছবি, রাজনীতি চর্বিত চর্বণ। একদল বলছে রাজ্যের নজরদারির অভাব, আরেক দল বলছে সীমান্তে বিএসএফ এর ঢিলে ঢালা মনোভাব। এরা শুধু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড একসাথে মিলিয়ে এখানে করছিল। 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড, 121 এটিএম কার্ড। বাংলাদেশের তরুণ প্রতিভা কি উপচে পড়ছে? ধরে রাখার জায়গা নেই। স্যার মানে ইউনুস সাহেব কি তা জানেন? না জানলে জেনে রাখুন, ওপারের এই গুণধররা সীমান্ত টপকে মুর্শিদাবাদে এসে ভারতের সাইবার জালিয়াতির চক্র চালাচ্ছিল। মদত জোগাতে ঘর শত্রুরা তো সবসময় ছিল, তবে পুলিশও ছিল তককে তককে। 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী আর তাদের আশ্রয়দাতা 3 জন মিলিয়ে মোট 7 জনকে সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়োয়া থানার মুনাইকান্দা গ্রামে ডেরা ফেদে বসেছিল এই মক্কেলরা। তল্লাশিতে 2টি ল্যাপটপ, 13টি আইফোন, 46টি সিম কার্ড আর 121টি এটিএম উদ্ধার করা হয়েছে, সঙ্গে 2 লক্ষ টাকা। কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি। ইনিশিয়াল ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রডে। এখানে থাকতো ওরা, এখন আমরা ডকুমেন্ট কিছু পাই। গুগলের দাবি বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিল্প নাকি তত্ত্বরই এগোচ্ছে। চলতি বছরে স্টার্টআপ ব্লিঙ্ক ইকোসিস্টেম ইন্ডেক্স অনুযায়ী তথ্য প্রযুক্তির উদ্যোগে মানে স্টার্টআপের ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ 79 নম্বরে, দক্ষিণ এশিয়ায় 4 নম্বরে। তাহলে কেন এই বাংলাদেশি যুবকরা আমাদের দেশে এসে সাইবার জালিয়াতি মাথা ঘামাচ্ছে? নিছক অনুপ্রবেশের আঙ্গিকে বিষয়টাকে দেখলে কিন্তু চলবে না। আনসারুল বাংলার জঙ্গি সাদরাডি তো মুর্শিদাবাদে ঢুকে পরিচয় বদলে দিনের পর দিন বসেছিল, ভোটও দিয়েছিল। এসব দেখে ফেলুদা হলে নিঘাত বলতেন, নিশ্চিন্তে আর থাকা গেল না রে তোপসে। পুলিশও কি তাই ভাবছে? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বাজলো ছুটির ঘন্টা, ছুটি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। দেখুন, এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা থেকে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর যে খবর আমরা পাচ্ছি, সম্ভবত সামনের সপ্তাহে নাকি জেল মুক্তি ঘটতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। প্রায় 3.5 বছরে জেল জীবন কাটিয়ে অবশেষে ঘরে বেরার পথে পার্থ চট্টোপাধ্যায়। কত ঢাকঢোল পিটিয়ে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছিল ইডি সিবিআই। 22 জুলাই 2022 প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। তারপর সুতো গোটাতে গোটাতে ইডি পৌঁছয় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টো ফ্ল্যাটে। উদ্ধার হয় টাকার পাহাড়। তারপর পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন, তৃণমূল তাকে বহিষ্কার করল এবং একে একে পার্থ চট্টোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করলেন মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা, যারা প্রায় প্রত্যেকেই এখন জামিনে মুক্ত। জেলে আছেন শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহা, আর জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আর কদিন? আদালত সূত্রে জানা যাচ্ছে যে আগামী সোমবার এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ওই দিন কিংবা তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার তার বেল বন্ড জমা দেওয়ার কথা। আর বেল বন্ড জমা দিলেই জেল থেকে মুক্তি পাবেন পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দিকটা পার্থ চট্টোপাধ্যায়ের সুদিন ফিরছে, একথা বলাই যায়। তবে জামিন পেলেও তাকে মানতে হবে হাইকোর্টের শর্ত। জামিন পেলেও বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। জনপ্রতিনিধি হিসেবে পাবলিক অফিসের দায়িত্ব পালন করতে পারবেন না। মোবাইল ফোনের নম্বর বদল করতে পারবেন না। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাসপোর্ট জমা রাখতে হবে। মামলার কোনো সাক্ষীর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন না। তদন্তকারীদের সব রকম সহযোগিতা করতে হবে। গত সেপ্টেম্বরে এই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। 3 জনের ক্ষেত্রে যে বেলটা সুপ্রিম কোর্ট দিয়েছেন, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা এবং পার্থ চ্যাটার্জি, তারা জামিনে মুক্ত হয়ে যাবে। বেল ওখানে দিয়ে দিয়েছেন, প্রি কন্ডিশন হিসেবে এটা ছিল, তারপরে বন্ড হবে। সেই অনুযায়ী আজকে শেষ সাক্ষী ছিলেন তপজ্যোতি ঘোষ। তপজ্যোতি ঘোষকে তাদের তরফে প্রসিডিওরাল পার্ট, কিছু নোটশিট এইগুলো দেখিয়েছেন, এগুলো করেছেন। এবং আমরা ডিফেন্সের তরফ থেকে পার্থবাবুর জেরা কমপ্লিট হয়ে গেছে, আর এসপি সিনহা অ্যান্ড আদার্স সুবীরেশ বাবু, এরকম আমি তাদের করেছি কিছুটা, কিন্তু সময়ের অভাবে আজকে আমরা কমপ্লিট করতে পারি না। সোমবারে আবার তাকে জেরা হবে, আশা করা যায় সোমবারই শেষ হয়ে যাবে। 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে এসএসসি। প্রাথমিকেও কয়েক হাজারের চাকরি বাতিল হতে পারে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর গায়ে কালি লাগায় রাজ্যের সরকারও কালিমালিপ্ত হয়েছে। তৃণমূল তাকে বহিষ্কার করলেও পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পেতে পারেন, এই খবরে প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারেননি
নেতারা। এতদিন যে উনি জেলে থাকলেন, ইডি বা সিবিআই কি প্রমাণ করতে পারবে? যদি প্রমাণ না করতে পারে তাহলে এই ধরনের যে বিরোধী দলের নেতা নেত্রীদের উপর একাধিকবার তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে জেল খাটানো হচ্ছে, তাহলে তার দিনের শেষে পাওনাটা কি? জামিন পাওয়াটা স্বাভাবিক ঘটনা। জামিন পাচ্ছেন না মানে আপনি আইনের সাথে সহযোগিতা করছেন না। রাজনীতির কটাক্ষ, রাজনীতির কুটকচালিত চলবেই। তবে গ্রেপ্তারির 3 বছর পর জেল থেকে ছাড়া পেলে পার্থ চট্টোপাধ্যায় কি রাজনীতির পরোয়া করবেন? তিনি কি জানেন না তিনি যে দল করতেন সেই দল ভোটের আগে দূরত্ব বজায় রাখতে পারে? পার্থ চট্টোপাধ্যায় কি খবর পাননি? তৃণমূলে ফিরে এসেছেন বেহালার ভূমিপুত্র কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় হয়তো বুঝছেন জেল থেকে ছাড়া পেলে যেমন তার গা থেকে নিয়োগ দুর্নীতির কলঙ্ক মুছবে না, তেমনই এখনই তার রাজনৈতিক ভাগ্যাকাশে বিরাট কোনো পরিবর্তনও আসবে না। সৌভিক ঘোষ ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। পার্থ চট্টোপাধ্যায় কবে জেল থেকে ছাড়া পেতে পারেন সেই জল্পনা যেদিন হালে পানি পেল, তাৎপর্যপূর্ণভাবে ঠিক সেদিনই সন্ধ্যাবেলা এসএসসির একাদশ দ্বাদশের রেজাল্ট আউট হলো। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়ায় রাজ্য এক প্রকার বাধ্য হয়েছিল পরীক্ষা নিতে। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা ফল প্রকাশের জন্য অপেক্ষা করছিলেন, তাকিয়েছিলেন। তাদের মধ্যে যারা 11-12 পরীক্ষার্থী ছিলেন তাদেরই শুধুমাত্র রেজাল্টটা আউট হয়েছে। তারা প্রত্যেকেই উদ্গ্রীব ছিলেন, তারা সার্চ করে রেজাল্ট জানতে চান। আর তাতে এমন পরিস্থিতি তৈরি হলো যে এসএসসির ওয়েবসাইটে ক্র্যাশ করে গেল। যদিও এসএসসি আশাবাদী খুব দ্রুতই সব ঠিক হয়ে যাবে এবং খুব দ্রুতই তারা 9-10 রেজাল্টও আউট করবে। বহু প্রতীক্ষার অবসান, এসএসসি 11-12 রেজাল্ট আউট হয়েছে, কিন্তু রেজাল্ট প্রকাশের সাথে সাথেই ক্র্যাশ করে যায় এসএসসির ওয়েবসাইট। রেজাল্ট দেখতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় পরীক্ষার্থীদের। দীর্ঘক্ষণ ক্র্যাশ করা অবস্থায় থাকে এই এসএসসির ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইটের এই হাল, আর রাজ্য সরকারেরও বেহাল। আনসার কি এখনো পাওয়া যায়নি। সুতরাং এর মধ্য দিয়ে ইট মে ইনভাইট কোর্ট কেস, এর সম্ভাবনার জন্ম দিল স্কুল সার্ভিস কমিশন। আমরা চেয়ারম্যানের কাছে আবেদন করব, চাকরি চুরি হয়েছে আমাদের, যোগ্যদের প্রত্যেকের চাকরিতে ধারাবাহিকতা সহ বজায় রাখার ব্যবস্থা করুন। স্কুল সার্ভিস কমিশন সেই ব্যবস্থা করুক, দুর্নীতিমুক্ত নিয়োগ দিক, এইটুকু আশা। তবে এসএসসির যে বিজ্ঞপ্তি তাতে পরিষ্কার বলা হয়েছে 17 তারিখ থেকে ভেরিফিকেশন প্রসেস শুরু হবে, তারপরেই ইন্টারভিউ হবে। অর্থাৎ 11-12 রেজাল্ট আউট হলো, কিন্তু রেজাল্ট দেখতে গিয়ে বেগ পেতে হলো পরীক্ষার্থীদের। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আচ্ছা, প্লেন থেকে নিচের দিকে তাকালে বাড়িঘর শহরগুলোকে দেখতে কেমন লাগে? অনেকটা ছোট ছোট সেই পোকামাকড়ের মতো, তাই না? অনেকে এমনটা বলেন। সেটা তো কল্পনা মাত্র। আর বাস্তবে সেটাই কি সত্যি হচ্ছে নিউ দীঘায়? নিউ দীঘার পার্কিং স্লিপ যদি আপনি হাতে পান তাহলে আপনার মনে হতেই পারে কল্পনা আসলে বাস্তব হচ্ছে। সারাদিনের অনেক গুরুগম্ভীর খবর, অনেক রাজনীতির খবর, সমস্তটাই তো দেখলেন। এবার এই খবরটা দেখুন, হয়তো আপনার সারাদিনের ক্লান্তি, ডিপ্রেশন সব কাটতে পারে। বঙ্গোপসাগরের ঢেউয়ে গা ভাসিয়ে মনটা ফুরফুরে করে পার্কিং লটে থাকা গাড়িতে এসে বসলেন। সঙ্গে সঙ্গে পার্কিং কর্মী এসে পার্কিং স্লিপ হাতে ধরিয়ে দিলেন। টাকা মিটিয়ে পার্কিং স্লিপটার দিকে একটু তাকাতেই চক্ষু চড়ক গাছ পর্যটকদের। পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড মানেটা কি? পার্কিং স্লিপ হাতে নিয়ে চমকে যাচ্ছেন পর্যটকরা। গাড়ি আর পোকামাকড় এক হয়ে গেল নাকি? আপনাদের পোকামাকড় কন্ট্রোল কেমন হচ্ছে? কি প্রশ্ন? না, আপনাদের তো লেখাই আছে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। আপনারা গাড়ি নিয়ন্ত্রণ করছেন নাকি পোকামাকড় নিয়ন্ত্রণ করছেন? আমরা অনেকের মুখে শুনেছি কোম্পানি পোকামাকড়ের নিয়ন্ত্রণ করে, তবে আমরা তো গাড়ি পার্কিংয়ে ঢুকেছি। আসলে নিউ দীঘার একটি অংশের পার্কিং লট সামলানোর দায়িত্ব পেয়েছে পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। সংস্থার মূল কাজ পেস্ট কন্ট্রোল বা পোকামাকড় মারা। তারাই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে পার্কিং সামলানোর বরাত পেয়েছে। এই সংস্থা তাদের পছন্দের মতো এই নামটা দিয়েছে। শুনলে একটা অদ্ভুত নাম মনে হয়। এই সংস্থা যেটা করেছে, মানে আমরা যে গাড়ি ফাড়ি রাখবো, এ রাখার পরে আবার গাড়িগুলো কীট পতঙ্গ মানে কিছু ঘটনা ঘটবে না তো? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
যাদের কাজ পেস্ট কন্ট্রোল করা তারা পার্কিং সামলানোর দায়িত্ব পেল কিভাবে? এর আগে পার্কিং সামলানোর কোনো অভিজ্ঞতা এই সংস্থার আছে কি? দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হেড ক্লার্ক যদিও প্রশ্ন এড়াতে পারলেই বাঁচেন। যা কিছু বলবেন আমাদের আধিকারিক বলবেন, আমি চেয়ারে বেশি কিছু বলতে। মানে ওই সংস্থা কি পার্কিং টেন্ডার পেয়েছে? পার্কিং টেন্ডার পেয়েছে পর্যন্ত বলতে। কথায় বলে নামে কি বা যায় আসে, কিন্তু দীঘার পার্কিং লটে নাম নিয়েই যত কাণ্ড। আর এই নামের গুতোয় বিমান থেকে পোকার মতো দেখতে পাওয়া গাড়িগুলো যেন সাগর পারে পোকামাকড়ের মর্যাদাই পাচ্ছে। দীঘা থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। পার্কিংয়ে পেস্ট কন্ট্রোল আর হোটেলে দুর্নীতি, এই জোড়া বিতর্কে এবারে সরগরম হয়ে উঠল দীঘা। আর অভিযোগ উঠে আসছে হোটেল মালিকদের একাংশ নাকি টাকা পয়সা দিয়ে রফা করার জন্য ময়দানে নেমে পড়েছেন। দীঘায় এখন এই বিষয় নিয়েই চলছে শোরগোল, দেখুন। বাঙালির অন্যতম পছন্দের বেড়ানো স্পট, প্রায় সমুদ্র ঘেঁষে একটার পর একটা হোটেল রিসর্ট। অভিযোগ সরকারি জমি দখল করে সৈকত নগরীতে গজিয়ে উঠেছে অসংখ্য নির্মাণ। সম্প্রতি একটি RTI রিপোর্টে যে তথ্য সামনে এসেছে তাতে শোরগোল পড়েছে সাগর পারে। ওল্ড দীঘার রাজবাড়ি কমপ্লেক্সের প্রায় 500 ডেসিমেল সরকারি জমি নিয়ে বিতর্ক। সূত্রের খবর, এই বিশাল জমির কোনো রেকর্ড বা ভূমিকরের রসিদ সরকারের কাছে নেই। সেখানে প্রায় 50টি হোটেল ব্যবসা করছে। রাজ্য সরকারের 1 নম্বর খতিয়ানভুক্ত জায়গা ভেস্টেড ল্যান্ড, কখনোই আপনার মিউটেশন করা যাবে না। ভেস্টেড ল্যান্ড কেটে রাজ সম্পত্তি কোনো মতেই সম্ভব না। সরকারি জমি দখল করে হোটেলের অভিযোগ, আর তার জমির মীমাংসার জন্য একটি ভাইরাল হওয়া নোটিশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের প্যাডে দেওয়া হয়েছে নোটিশ। যে ব্যবসা করছি তার সমস্ত নথি আমরা চেয়েছি আর কি। সরকারি যে মূল্য আছে সেই মূল্য অনুযায়ী নিয়ে আমাদেরকে জায়গাটা দিবেন বলে বলেছেন আর কি। এইভাবে আমরা তৈরি হচ্ছি। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তিনি আবার তৃণমূল পরিচালিত পদিমা 2 পঞ্চায়েতের প্রধান। গোটাটাই তৃণমূলের তোলাবাজি বলে তোপ দেখেছে বিজেপি। এই নিয়ে সাবধানী অবস্থান শাসক দলের। আসলে এটা তোলাবাজির একটা নতুন স্টাইল। তৃণমূলের নেতারা এ কাজে সিদ্ধ হস্ত। গোটা দীঘাতেই একই কায়দাতে চলছে। কেউ হ্যান্ডবিল দিয়ে যদি মিউটেশনের কথা বলে তাহলে সেটা মানুষকে প্রভাবিত করা হচ্ছে। এই সকল ভুয়ো কাজকর্মে কেউ যুক্ত হবেন না। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের অধীনে 120টি হোটেল আছে। হোটেলগুলি থেকে মাসে নেওয়া হয় 100 টাকা। এর পাশাপাশি রুম পিছু রয়েছে 10 টাকা চাঁদা। অভিযোগ, সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা কামানোর ছক হোটেল মালিকদের সংগঠনের। জানিয়ে দীঘায় বিতর্কের ঢেউ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ছোটবেলায় আমরা ভুল করলে বাবা মারা প্রায়ই বকাবকি করতেন আর বলতেন সব কিছুর একটা সীমা আছে। এটা এই মুহূর্তে দাঁড়িয়েও খুব মনে পড়ছে। তার কারণ কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদার, তিনি এই কথাটা কি একবারও ভেবেছেন বা আমল দিয়েছেন? দেখুন, যা জানা যাচ্ছে যে তার 5 বছরে যদি বেতন বাবদ 56 লক্ষ টাকা পাওয়ার কথা হয়, তাহলে তার সম্পত্তি 5 কোটি হলো কিভাবে? সবটাই তো অপকর্মের ফসল, এটাই তো জানা যাচ্ছে। সীমা বা মাত্রা জ্ঞানটা সবার সত্যিই থাকে না, বিশেষত যারা টাকার লোভে মত্ত। এমনই এক চরিত্রকে নিয়ে এখন কলকাতা পুরসভা তোলপাড়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে আপাতত শ্রীঘরে। কথায় বলে আমদানি 58, খরচা রুপাইয়া। কিন্তু পার্থ চোংদার উল্টো পথে হাঁটেন। 1997 কলকাতা পুরসভার সড়ক ও মেকানিক্যাল বিভাগের অ্যাসফল্টাম বিভাগে যোগ। প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এই বিভাগেই কাজ করেছেন পার্থ চোংদার। পুরসভার ক্ষমতায় যে দলই থাকুক, পার্থ নিজের ক্ষমতায় পথ ধরে রেখেছেন। কোটি কোটি টাকার কাজ হয় অ্যাসফল্টাম বিভাগে। অনেকের কাছে এটা মধু ভাণ্ড। বিভাগের কাজে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। 2020 সালে তদন্তের নির্দেশ দেয় কলকাতা পুরসভা। পুরসভা সাসপেন্ড করে পার্থ চোংদারকে। সাসপেনশন কাটিয়ে আবার কাজে যোগ দিয়েছিলেন ইঞ্জিনিয়ার সাহেব। এবার পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগে, কিন্তু তদন্ত চলছিল। বিভাগীয় তদন্তের রিপোর্টের ভিত্তিতে তদন্ত মাসখানেক আগে পৌঁছয় কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে। তাদের হাতেই গ্রেপ্তার পার্থ চোংদার। তাকে আদালতে পেশ করার পর দুর্নীতির বহরটা সামনে এলো। দুর্নীতির গোল্ডেন টাইম 2017 থেকে 2021, এই 5 বছরে
বেতন বাবদ ইঞ্জিনিয়ারের আয় 56 লক্ষ টাকা। এই 5 বছরে ইঞ্জিনিয়ারের সম্পত্তি 5,60,00,000 টাকা। বোলপুরে 36 লক্ষ টাকার বাংলো। কলকাতা সংলগ্ন এলাকায় 6টি ফ্ল্যাট, একাধিক ব্যাংকে লক্ষ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট। স্ত্রীর নামে আবাসন শিল্পে বিনিয়োগ, শ্বশুর শাশুড়ির ঠিকানা ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট, জমা 1 কোটি। ব্যাংকের লকারে 774.85 গ্রাম সোনা। 2017 থেকে 2021-এর মধ্যে একাধিক বিদেশ ভ্রমণ। জানবেন এর সাথে বড় নেতারা যুক্ত আছে, সে যাতে ধরা না পড়ে, তার ছোটকে ধরে অন্য তদন্তে যাতে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির হাতে এরা পড়ে না যায়, তাদের সুরক্ষা দিতে গিয়ে এরা হচ্ছে এই ধরনের গ্রেপ্তার করে। ইনফরমেশন কালেক্ট করে যে ওদের নট মানে আমাদের রুলস অনুযায়ী নয়, কিছু ডাল মে কালা হয়, সেই জন্য ওর এগেনস্টে ডিপিও হয়েছিল, সাসপেন্ডও ছিল। তারপরে আমরা ওখানে পাঠিয়েছিলাম, ওরা এটাকে পড়ে দেখেছে যে হ্যাঁ ঠিক আছে, ওরা অ্যারেস্ট করেছে। বছর 10 আগের কথা, বালি পুরসভার ইঞ্জিনিয়ার প্রণব লাহিড়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 20 কোটি টাকা ও 14 লক্ষ টাকা সোনার গয়না, সঙ্গে আরও আমানতের কাগজপত্র। এই ঘটনার ঠিক 2 বছর পর কলকাতা পুরসভায় কাজে যোগ দিয়েছিলেন পার্থ। বালির প্রণব লাহিড়ী কি কলকাতার পার্থ চোপদারের আদর্শ? দুজনেরই যে সীমা জ্ঞান নেই। সুপ্রিয় গুহ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রাজগঞ্জের বিডিওর বক্তব্যে অসঙ্গতি। প্রশান্ত বর্মন তিনি একবার বলছেন সোনা গড়িয়েছেন, আরেকবার বলছেন বাড়ির সোনা তার নাকি কিছুই নেই। এত তথ্য যখন রয়েছে তবুও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ঠিক এই আবহেই জানেন তো এই প্রশান্ত বর্মন, বিডিও প্রশান্ত বর্মন, তিনি SIR এ কাজ করছেন কিনা তা জেলা শাসকের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। চোর তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। একবার বলছেন সোনা গলানোর কথা, আর একবার বলছেন সোনাই নেই। এক মুখে দুরকম কথা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। শুধু তাই নয়, তার দাবি নিজের কোনো বাড়িই নেই। কিন্তু অশোকর নামে এই ব্যক্তির বক্তব্যটা শুনুন তো একবার। ঘটনা হয়েছিল আজ থেকে 4 মাস আগে। ওনার বাড়িতে আমি কাজ করতাম, ওই পুকুর দেখাশোনা কাজ করতাম। পুকুর দেখাশোনা কাজ করতে করতে আমার মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল। এবারে আমি নেশার ঘরে মানে মদ খেয়েছিলাম, মদ খেয়ে কাজ করতাম। আমার বাড়িতে মদ খেয়ে না প্রচুর মদ খেয়ে নেশার ঘরে ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি। লাবণী আইল্যান্ডে স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমার তখন মারধর করেছিল, করতে আমি স্বীকার করেছি গয়নাটা আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমি স্বপন কামলিয়া বাসন্ত জুয়েলার্সে দিয়েছি এবং লাবণী আইল্যান্ডে দিয়েছি। এই বলতে আমাকে ছেড়ে দিল। তারপরে 2 মাস পরে ওই 28 তারিখ মঙ্গলবার ছিল, ওই দিনকার স্যার বললো যে ও আসবে, তুই আসবি। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে। এবার এই ব্যক্তির পরিচয়টা আপনাদের দিই। ইনি অশোক কর। তার দাবি তিনি প্রশান্ত বর্মনের বাড়িতে কুকুরের দেখাশোনার কাজ করতেন। পুলিশ সূত্রে খবর নিউটাউন AB 67 নম্বর বাড়িটি প্রশান্ত বর্মনের, আর সেখানেই কাজ করতেন এই অশোক। অথচ রাজগঞ্জের বিডিওর দাবি তার নাকি কোনো বাড়িই নেই, সোনাও নেই। আমার কোনো সোনা চুরি হয়নি, আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না, চোরকেও চিনি না। এখানেই শেষ নয়, নিউটাউনে খুন হওয়া সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দাতনের বাড়িতেও পৌঁছে যান রাজগঞ্জের বিডিও। সেই ছবি ধরা পড়েছে স্থানীয়দের ফোনে। যদিও প্রশান্ত বর্মনের দাবি তিনি নাকি দাতনে যানইনি। তো বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে। আমি দাতনে কেন যাব? উঠে সমস্ত কিছুই সল্টলেকের সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে, তাও আবার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে অবশ্য রাজগঞ্জের তৃণমূল বিধায়ক বলছেন প্রশান্ত বর্মনকে নিয়ে যা করার প্রশাসন করবে। এটা নবান্ন থেকে নিয়োগ করে, বিডিও, ডিএম, এডিএম এগুলো নবান্ন থেকে প্রশাসন বুঝবে, এটা টোটাল প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সোনা চুরি হয়ে গিয়ে থাকে সেই সোনাও কি কালো টাকায় কেনা? এত তথ্য থাকা সত্ত্বেও কেন অধরা বিডিও? রাজগঞ্জের বিডিওর মাথায় কার হাত? নীলেশ্বর সান্যাল, রঞ্জিত ধর ও দেবব্রত সরকারের রিপোর্ট,
TV9 বাংলা। প্রতারণার নতুন ছক প্রতারকদের। মালিক জানতে পারলো না, কিন্তু লরির মালিকানা বদল হয়ে গেল, সেরকমই তো অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে রায়গঞ্জের আরটিওর বদলে মালদা চাঁচলের আরটিওতে সেই লরির রেজিস্ট্রেশন হয়েছে। যদিও চাঁচলের আরটিও তিনি বলছেন যে ওটিপি ছাড়া কিন্তু কোনোভাবেই মালিকানা বদল সম্ভব নয়, অর্থাৎ মালিক জানলেই তাহলে লরির মালিকানা বদল হবে। কিভাবে হলো এই ছক দেখুন। শেয়ার করেনি কোনো ওটিপি, এমনকি ফোনে কোনো উড়ো মেসেজও আসেনি, কিন্তু রাতারাতি বদলে গিয়েছে তার শখের লরির মালিক। আর ঘটনায় দিশেহারা হয়ে পড়ছে লরির আসল মালিক এজারুল হক। উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দার দাবি 18 অক্টোবর রাতে রায়গঞ্জের পানিশালা এলাকা থেকে তার লরিটি ছিনতাই হয়। সেই ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু এখানেই শেষ নয়। কয়েকদিন আগে এজারুল রায়গঞ্জ আরটিও থেকে জানতে পারেন তার লরিটি চাঁচল আরটিওতে নতুন করে রেজিস্ট্রেশন হয়েছে এবং নতুন মালিকের নাম মোহাম্মদ এজারউদ্দিন। বর্তমানে অবশ্য সেই লরির রেজিস্ট্রেশন বদলে ইসলামপুর আরটিওতে হয়েছে। গাড়িটা রায়গঞ্জ আরটিও ছিল, গাড়িটা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে ওরা চাঁচল আরটিও করে নিয়েছে। গেলাম ডাইরেক্ট, আমরা বললাম, তো ওরা বলছে কি ওটিপির মাধ্যমে হয়েছে। আমি ওটিপির মাধ্যমে হয়েছে, তা আমি ওটিপি দিলাম না, আমার গাড়ির নাম কি করে চেঞ্জ হলো। এই আরটিও অফিস নিয়ে একটা বড় র্যাকেট চলছে, সেই সত্যটা এটা আমরা বের করবই। সূত্রে খবর ওটিপি ছাড়া কোনো মালিকানা পরিবর্তন হয় না। ওটিপি তো ছাড়া হবেই না, এটা অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছে। তাহলে কিভাবে হচ্ছে এটা? তিনি যেটা অভিযোগ তুলছেন তিনি কিছুই জানেন না। উনি অভিযোগ তুললে তো হবে না, অনলাইন অ্যাপ্লিকেশন ওটিপি বেস, উইদাউট ওটিপি বেস হয় না এটা। আমার কাছেও ডকুমেন্টস আছে, উনি অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার কাছেও ডকুমেন্টস আছে। ওটিপি জালিয়াতির মাধ্যমে ব্যাংক প্রতারণা বা টাকা হাতানোর ঘটনা নতুন নয়, কিন্তু গাড়ির মালিকানা বদল। ওটিপিটাকে ওরা বাইপাস করছে কোনোভাবে। যদি ওই ওনারের কোনো অরিজিনাল ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কিছু যদি ওরা পেয়ে যায় বা জেরক্সও পেয়ে যায়, সেগুলো দিয়ে ওরা ওই অরিজিনাল মালিকের মোবাইল নাম্বারে কোনো ওটিপি না দিয়েই একটা ফেক একটা মোবাইল নাম্বার তৈরি করে সেটাকে সেই মোবাইলে ওরা ওটিপিটাকে নিয়ে সেই ওটিপি ব্যবহার করে ওরা ওনারশিপটাকে ট্রান্সফার করে দিচ্ছে। বাংলা এসআইআর চলছে, কার নাম থাকবে কার নাম বাদ যাবে তা নিয়ে আতঙ্ক অব্যাহত। এর মাঝে লরির মালিকের নাম বদলালো কোন স্যার? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ ঘরে ফিরলেন, আর ঘরে ফেরার সঙ্গে সঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠল শিলিগুড়িবাসী। রাস্তার দুধারে তখন সাধারণ মানুষ, উৎসুক জনতার ভিড় উপচে পড়ছে। আর এরই মাঝে ফের একবার এ রাজ্যের শাসক দলকে বিঁধতে ছাড়লেন না বিধায়ক শঙ্কর ঘোষ। তার বক্তব্য, উত্তরবঙ্গকে নাকি বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে। কেন বলছেন শোনাই। স্যারে মোজে গোটা বাংলা, শিলিগুড়িও ব্যতিক্রম নয়। কিন্তু উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এদিন স্যারের কথা ভুলে ম্যাডামকে নিয়ে মাতোয়ারা। বিশ্বজয়ী ম্যাডাম রিচা ঘোষ শুক্রবার ফিরলেন নিজের শহর শিলিগুড়িতে। সকাল থেকে উন্মাদনা, বিমানবন্দর থেকে হুটখোলা জিপে শহর পরিক্রমা। রাস্তার দুপারে প্রচুর মানুষের ভিড়, ফুল, মালা, উচ্ছ্বাস। রিচার জন্য সব ভুলে পথে নামলো তার শহর শিলিগুড়ি। রিচাকে দেখেছো? হ্যাঁ। কেন জানো রিচা কে বা কি খেলে? হ্যাঁ, ক্রিকেট খেলে। আনন্দ লাগছে? হ্যাঁ। আমার বাড়ি এখানে, আমি রিচার বাড়ি না, আমি দেখিনি এখন। মানে যে কাল অবধি আপনাকে কি জানি আমি থাকবো, তাও থাকবো। এখন বাঙালিরা বিশ্বজয়ী, বাঙালি বিশ্বজয়ী, এটা গর্ব হচ্ছে। এবং মেয়েরাও পারে। মেয়েরাও পারে না, মেয়ে করে দেখাচ্ছে। রিচার আশা তাদের বিশ্বকাপ জয় অনেক কিছু বদলে দেবে। মেয়েদের ক্রিকেটে আরো আগ্রহ বাড়বে। আমার মনে হয় এখন যেভাবে যে ওয়ার্ল্ড কাপটা জেতার পর আই থিঙ্ক ওটা চেঞ্জ হবে। কেন কি আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো করেছি নো ডাউট, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে। ক্রিকেট মাঠে রিচাদের জয় ভারতীয় ক্রিকেটে একটা নতুন দিক হয়তো খুলে দেবে। কিন্তু বঙ্গে কি কিছু বদল হবে? কারণ রিচা শিলিগুড়িতে নামার আগে থেকেই যে তাকে নিয়ে রাজনীতি তুঙ্গে। মেয়র গৌতম দেব বলছেন শিলিগুড়ির ইতিহাস বদলে দিচ্ছেন রিচা। আমার নিজের ধারণা শিলিগুড়ির যে ইতিহাস তৈরি হচ্ছে সেই ইতিহাস তৈরির মূল কারিগর রিচা। কিন্তু বাংলার ইতিহাসের কি হবে? রিচাদের বিশ্বকাপ জয়ের দিন থেকেই রাজনীতি তুঙ্গে। বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে কেন মুখ্যমন্ত্রী আলাদা করে রিচার জন্য কোনো শব্দ খরচ করেননি। রিচার শিলিগুড়ি ফেরার দিনও আবার রাজনীতির গন্ধ।
কলকাতায় দাঁড়িয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্ন, কেন কলকাতায় রিচার জন্য একটা ব্যানারও নেই? কলকাতা কেন্দ্রিক একটা ব্যবস্থা পশ্চিমবঙ্গকে পরিচালনা করে, যার মধ্যমণি হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি কলকাতার বাইরের মানুষদেরকে দয়া করেন। কলকাতার বাইরে থাকলে কি উপেক্ষা, আর কলকাতায় থাকলেই কি একমাত্র সম্বর্ধনা? শনিবার ইডেনে রিচার জন্য বিরাট সংবর্ধনার আয়োজন করেছে সিএবি। শোনা যাচ্ছে রাজ্য তাকে চাকরি দেবে। 22 গজে রিচারা যা করেছেন তাতে কোনো প্রশংসা, সংবর্ধনা, উপহারই হয়তো যথেষ্ট নয়। কিন্তু এই সব কিছুর পাশাপাশি রিচার নামের সঙ্গে যে রাজনীতির লড়াই জড়িয়ে যাচ্ছে, তার কি প্রয়োজন ছিল? শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নদী তুমি নদীতে থাকো, কারোর ঘরে ঢুকো না, কারোর ঘর ভেঙো না। তিস্তাপাড়ে মানুষগুলো এখন এই কথাই বলছে, কারণ কয়েকদিন আগে তিস্তার বন্যা তো ঘর বাড়ি সব ভাসিয়ে দিয়েছিল। তখন সেখানকার মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল? নদী বাঁধে। এখন জল নামছে, কিন্তু জানেন তো ভাঙন শুরু হয়েছে। তিস্তা আবার সব গিলে খাচ্ছে, চাষের জমি গিলে খাচ্ছে, সব কিছু। এখন তারা কোথায় যাবেন? নিজেদেরকে বাঘারুর সঙ্গে তুলনা করছেন, বলছে বাঘারুর মতন যদি পালিয়েও যায় কোথায় যাব? সেই প্রশ্নই করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। তারা বলছেন যে তিস্তা যেভাবে সবকিছু শেষ করে দিচ্ছে, তাতে তারা বেঁচে মরে আছে। এই বিচিত্র বিপুল বিস্তারিত জনজীবনের এত সব বদলের ভেতর থেকে তৈরি হয়ে ওঠে বাঘারু নামে এক মানুষ, যে এখানকার আদি মানুষদের একজন। তার বাপ কে সে তা জানে না। তার মা তাকে প্রসব করেছিল গভীর ফরেস্টে। তাকে বেঁচে থাকার জন্য বাঘের সঙ্গে হাতাহাতি লড়তে হয়েছিল। এখন তার পরিচয় সে গয়ানাথ জোদ্দারের মনীষ, বাঘারু। এভাবেই বাঘারুর সঙ্গে বাঙালির পরিচয় করিয়েছিলেন দেবেশ রায়, আর শেষে লিখেছিলেন, এই প্রত্যাখ্যানের রাত ধরে বাঘারু মাদারিকে নিয়ে হাঁটুক হাঁটুক হাঁটুক। প্রিয় তিস্তার পাড় ছেড়ে চলে যেতে হচ্ছে বাঘারুকে। সেখানেই শেষ হয়েছিল দেবেশ রায়ের তিস্তা পাড়ের বৃত্তান্ত, আর এখান থেকেই শুরু হচ্ছে তিস্তা পাড়ের মরিচবাড়ির মানুষের কথা। বিস্তীর্ণ তিস্তার পাড়ে এই জায়গাটার নাম মরিচবাড়ি, আর এরা মরিচবাড়ির মানুষ। কোমর জলে নেমে যারা খুঁটি গাড়ছেন, তারা 5ই অক্টোবরের বন্যায় ঘরবাড়ি হারিয়েছেন। নেপাল লাগোয়া হিমালয় প্রবল বৃষ্টিতে তিস্তা ফুলে ফেঁপে উঠেছিল। তারপর হাড় এড়ে করে ছুটে এসেছিল মরিচবাড়িতে। তারপর এই মানুষগুলো রাতারাতি উঠে গিয়েছিলেন বাঁধের ওপর, থাকছিলেন বাঁধেই কোনো মতে। জল নামতে একটু একটু করে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টাও করছিলেন। টুকটাক চাষ শুরু করেছিলেন জমিতে, কিন্তু সুখ সহ্য হচ্ছে না তিস্তার। জল নামতে না নামতে তিস্তায় শুরু হয়েছে ভাঙন। রাত বিরেতে জমিকে জমি গিলে খাচ্ছে রাক্ষসে নদী। সবাই দিকে ফসল করে ফেলেছে, কেউ আলু করছে, কেউ লঙ্কা করছে, কেউ পটল করছে, কেউ করলা করছে, ঠিক আছে। আরও করার জন্য চাষবাস রেডি, সার ছিটানো হয়ে গেছে, ঠিক আছে। এখন দিন যাচ্ছে, প্রতিদিন 4 বিঘা 5 বিঘা ভাঙে যাচ্ছে, প্রতিদিন 4 বিঘা 5 বিঘা ভেঙে যাচ্ছে। ভয়ানকভাবে বন্যা হয়ে তো আমাদের ধান পান সব শেষ হয়ে গেল। তো সবাই আর্লিভাবে মানে গ্রিন পিন নিয়ে আলু, লঙ্কা, পটল এই ধরনের ফসল লাগানো হয়েছিল, ক্যাপসিকাম। তার মধ্যে হঠাৎ করে দেখতেছি এই 1 সপ্তাহ যাবৎ নদীর টোটাল স্রোতটাই একদিকে চলে এসে সমস্ত আমাদের আলুর ফসল টসল যা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। তিস্তাপাড়ের মানুষ তাই সাহায্য চাইছেন। ভিডিও অফিস থেকে লোক আসছিল, এই যে বাস দিয়ে ঠেকানোর চেষ্টা করছে, সরকার তো কোনো উদ্যোগ নেয় নাই। 7 দিন ধরে পাড় ভাঙছে তিস্তা, ভেঙেই চলেছে। মরিচবাড়ির মানুষ দিন নেই রাত নেই, গাছের গুড়ি, কাঁচা বাঁশ, লতা পাতা যা পাচ্ছেন নদীতে দিচ্ছেন, যদি রাক্ষসীর পেট ভরে। কিন্তু তিস্তার পেট ভরছে না, তার আরো মাটি চাই। তাই ভাঙনের গান শুনছে তিস্তা পাড়। এই যাচ্ছে আমাদের সরকার তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমরা চাষিরা নিজেরা মিলেই বাস দিয়ে পাড়ি নিচ্ছে। কতজন চাষির জমি আছে এখানে? এখানে মোটামুটি 1000 মতো চাষি আছে, কয়েক হাজার, 3000-এর মতো চাষি আছে, 3-4 আর এইটা যদি ভাঙা যেভাবে শুরু করছে, তাতে কি সম্ভব হইতে পারে কয়দিনের মধ্যে? এটা যদি এরকম ভাঙে তাহলে 4-5 দিনের মধ্যে হাই রোডে পৌঁছে যাবে। উপায় কি? যদি সরকারি সাহায্য আসে, যদি নদী বাঁধ মেরামত হয়, তাহলে গ্রাম বাঁচে, চাষের জমি বাঁচে, বন্যায় ঘর হারানো মানুষের জীবন বাঁচে। কিন্তু নদী নিয়ে কি এখন সরকারের ভাবার সময় আছে? TV9 বাংলা যোগাযোগ করেছিল বিডিওর সঙ্গে। গ্রামবাসীদের বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে, জানিয়েছেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। খবর এসেছে, মরিচবাড়ির কথা ওপর মহলে জানানো হয়েছে। ওপর থেকে ওপরে মরিচবাড়ির খবর চলে যাচ্ছে, কিন্তু ভাঙন কবে ঠেকানো হবে তা নিশ্চিত করে বলতে পারছে না প্রশাসন। তাই তিস্তাপাড়ের মানুষ বলছেন,
এখানে মানুষ এখন কেউ কেউ যাদের একটু কাজ জানা আছে তারা চাষবাস রেখে বাইরে কেরালা চলে যাচ্ছে, আমাদের তো সেই রাস্তা নেই। তিস্তা পাড় ছেড়ে চলে যেতে হয়েছিল বাঘাড়ুকে। মরিচবাড়ির বাঘাড়ুরা যাবেন তো কোথায় যাবেন? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।